স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো স্টার্নবার্গের থিওরি অফ ইন্টেলিজেন্স, মানে স্টার্নবার্গের ত্রিমাত্রিক বুদ্ধির তত্ত্ব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্টার্নবার্গের ত্রিমাত্রিক বুদ্ধির তত্ত্ব এবং সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সে সমস্ত আমরা আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বুদ্ধি অ্যান্ড বিকাশ পড়িয়ে দিয়েছি। তাছাড়া স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট, মানব জীবন বিকাশের বিভিন্ন স্তর, স্পেয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব, গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স ইত্যাদি বিষয়গুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিও। এছাড়া আমি সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে সোশ্যাল গ্রুপ, সোশ্যাল প্রসেস, সোশ্যাল চেঞ্জ, সোশ্যালাইজেশন ইত্যাদি বিষয়গুলো, এছাড়া ইন্ডিয়ান স্কুল অফ ফিলোজফি, ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোজফির মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে এই সমস্ত বিষয়গুলো পড়ানো হয়ে গেছে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিও। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি। এখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো দিয়ে থাকি, যেগুলো তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা এই প্লেলিস্ট থেকে এই শর্ট ভিডিওগুলো দেখে নিও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক স্টার্নবার্গের ত্রিমাত্রিক বুদ্ধির তত্ত্ব। এখানে পিকচার দেওয়া আছে, দেখে নাও। স্টার্নবার্গ জন্মগ্রহণ করেছে 8ই ডিসেম্বর 1949 সালে। তিনি ছিলেন একজন আমেরিকান মনস্তত্ত্ববিদ। তার বুকগুলো দেখে নিই একটু। তার বুক হলো সাকসেসফুলি ইন্টেলিজেন্ট, থিঙ্কিং স্টাইল, কগনিটিভ সাইকোলজি। তাহলে বোঝা গেল। এরপরে দেখে নিই কী আছে। আমেরিকার মনস্তত্ত্ববিদ রবার্ট স্টার্নবার্গ জ্ঞানমূলক বা সমস্যা সমাধান তত্ত্ব প্রক্রিয়াকরণ দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে বুদ্ধির একটি তত্ত্ব প্রকাশ করেন। তাহলে কে ছিলেন? একজন আমেরিকান মনস্তত্ত্ববিদ। তিনি কোনো সমস্যা সমাধানের জন্য তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টিভঙ্গি, কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে? তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে বুদ্ধির তত্ত্ব প্রকাশ করেছেন। তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টিভঙ্গি ব্যক্তির যখন কোনো বৌদ্ধিক কাজ বা সমস্যা সমাধানে প্রয়োগ করে তখন সে তথ্য সংগ্রহ করে ও তার প্রক্রিয়াকরণ করে এবং তা ব্যবহার করে বৌদ্ধিক কাজ সম্পূর্ণ করে। তাহলে মানুষ কি করছে? কোনো বৌদ্ধিক কাজ সম্পন্ন করার জন্য তথ্য গ্রহণ করছে, তাকে প্রক্রিয়াকরণ করছে এবং তাকে ব্যবহার করে কোনো বৌদ্ধিক কাজ সম্পন্ন করছেন। স্টার্নবার্গের তত্ত্ব অনুযায়ী তথ্য প্রক্রিয়াকরণ নিম্নলিখিত স্তরগুলি লক্ষ্য করা যায়। তাহলে আমরা কি জানলাম? স্টার্নবার্গের মতে মানুষ যখন কোনো বৌদ্ধিক কাজ সম্পন্ন করে তখন কি করছে? তখন সে তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে কোনো কাজ সম্পূর্ণ করে। তাহলে আমরা এখন জেনে নেব তথ্য প্রক্রিয়াকরণ যে স্তরগুলো আছে সেই স্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখে নিই স্তরগুলো। 1 নম্বর হলো প্রাসঙ্গিক তথ্য মানসিক স্তরে নির্দিষ্ট করা, একে বলা হয় এনকোডিং করে, মানে কোনো তথ্যগুলোকে নির্দিষ্ট করাকে বলা হয় এনকোডিং করা। 2 নম্বর পয়েন্ট হলো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা, একে বলে ইনফারেন্স বলা হয়। 3 নম্বর হলো পূর্ব পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে সম্পর্ক স্থাপন করা, একে বলা হয় ম্যাপিং। আর 4 নম্বর হলো সম্পর্কের ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত গ্রহণ করা, একে বলা হয় অ্যাপ্লিকেশন। তারপর পয়েন্ট দেখে নিই। 5 নম্বর হলো সমস্যা সমাধানের যৌক্তিকতা বিচার করা, একে বলে জাস্টিফিকেশন। আর 6 নম্বর হলো সমস্যার পথ চিহ্নিত করা, একে বলে রেসপন্স। তাহলে আমরা কি জানলাম? তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টিভঙ্গি যে সমস্ত পদ্ধতির মাধ্যমে হয় সেটা এখানে দেওয়া আছে। কী কী আছে? প্রথমে এনকোডিং করে কোনো তথ্যগুলোকে নির্দিষ্ট করে, সে জিনিসগুলোকে তথ্যগুলো একত্রিত করা, যেখানে একত্রিত করে ইম্পর্টেন্ট বিষয়গুলোকে নির্দিষ্ট করে রাখা, তাকে বলা হয় এনকোডিং করা। তারপর সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে ইনফ্লুয়েন্স বলা হয়। তারপরে পূর্ব পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্ক স্থাপন করে, নতুন ঘটনা আর পূর্বের ঘটনার মধ্যে সম্পর্ক স্থাপন করছে, একে বলা হয় ম্যাপিং বলা হয়।
তারপরে হলো সম্পর্কের নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে বলা হয় অ্যাপ্লিকেশন বলা হয়। তারপরে সমস্যার সমাধানে যৌক্তিকতার বিচার করে, একে জাস্টিফিকেশন বলা হয়। তারপর সমস্যার পথ চিহ্নিত করে, তাকে বলা হয় রেসপন্স। এখানে দেখো, এখানে অ্যারো আকারে দেওয়া হয়েছে যে তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টিভঙ্গি প্রয়োগের যে স্টেপগুলো আছে, আমি এখানে অ্যারো আকারে দিয়ে দিয়েছি। স্টানবার্গের থিওরি অফ কগনিটিভ সাইকোলজিক্যাল প্রসেস, প্রথমে এনকোডিং, তারপরে ইনফারেন্স, তারপর ম্যাপিং, তারপরে অ্যাপ্লিকেশন, তারপর জাস্টিফিকেশন, তারপর হলো রেসপন্স। তোমরা এটা মনে রাখবে, কারণ অনেক সময় এটা সিকোয়েন্সে দিতে পারে যে স্টানবার্গের যে তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টিভঙ্গি যে প্রসেসগুলো মানে যে সিকোয়েন্সি আকারে হয় সেটা কি, এনকোডিং করে, তারপর ইনফরমেশন, অ্যাপ্লিকেশন, এনকোডিং ইনফারেন্স অ্যাপ্লিকেশন না ম্যাপিং, এনকোডিং ইনফারেন্স ম্যাপিং অ্যাপ্লিকেশন জাস্টিফিকেশন অ্যান্ড রেসপন্স। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি কি আছে। তথ্য প্রক্রিয়াকরণের উপর ভিত্তি করে স্টানবার্গ বুদ্ধিকে তিনটি অংশে বিভক্ত করেছেন। তাহলে কি, তথ্য প্রক্রিয়াকরণ মানে ইনফরমেশন প্রসেসিং থিওরি, এটার উপর ভিত্তি করে স্টানবার্গ বুদ্ধিকে তিনটি অংশে বিভক্ত করেছে। আমরা আগেই পড়লাম আমরা, মানে তথ্য প্রক্রিয়াকরণ যে প্রসেসগুলো এনকোডিং, ইনফারেন্স, ম্যাপিং, অ্যাপ্লিকেশন, জাস্টিফিকেশন অ্যান্ড রেসপন্স, এটার উপর ভিত্তি করে স্টানবার্গ বুদ্ধিকে তিনটি অংশে বিভক্ত করেছে, মানে তিন ভাগে ভাগ করেছেন। এর ভাগগুলো পড়ে নিই এবার। এই যে তিন ভাগে বুদ্ধিকে ভাগ করেছেন, এটার নামই হলো টিয়ারকিক থিওরি। আশা করি বোঝা গেল। এবার ভাগগুলো, যে বুদ্ধিকে যে স্টানবার্গ যে তিনটি ভাগে ভাগ করেছে সে ভাগগুলো দেখে নিই। প্রথমটা হলো অ্যানালিটিক্যাল বা কম্পোনেন্ট, মানে অ্যানালিটিক্যালকে বলা হয় বা কম্পোনেন্টও বলা হয়, এটা আবার উৎপাদনমূলক তথ্য, অ্যানালিটিক্যাল বা কম্পোনেন্ট বা উৎপাদনমূলক তথ্য। 2 নম্বর হলো এক্সপেরিমেন্টাল বা ক্রিয়েটিভ বা পরীক্ষামূলক তথ্য। 3 হলো কনটেক্সচুয়াল বা প্র্যাকটিস বা বর্ণনা প্রাসঙ্গিক। তাহলে আমরা কি কি জানতে পারলাম, স্টানবার্গের যে টিয়ারকিক থিওরি দিয়েছেন যে তিন ভাগে ভাগ করেছে, মানে বুদ্ধিকে যে তিন ভাগে ভাগ করেছে সেই ভাগগুলো কি কি, অ্যানালিটিক্যাল বা কম্পোনেন্ট বা উৎপাদনমূলক তত্ত্ব, বা এক্সপেরিমেন্টাল বা ক্রিয়েশন বা পরীক্ষামূলক তত্ত্ব, কনটেক্সচুয়াল বা প্র্যাকটিক্যাল বা বর্ণনামূলক তত্ত্ব। তোমরা এটা ভালো করে মনে রাখবে, কারণ এখানে দেখো তিনটে করে নাম আছে, একটা অ্যানালিটিক্যাল বলা যায়, আবার কম্পোনেন্টালও বলা যায়, আবার বাংলায় উৎপাদনমূলক তত্ত্ব বলে। এটা যেমন এক্সপেরিমেন্টাল বলা যায় বা ক্রিয়েটিভ বলা যায় বা পরীক্ষামূলক তত্ত্ব, কনটেক্সচুয়াল বা প্র্যাকটিক্যাল বলা যায়, আবার বর্ণনামূলক তত্ত্ব। এর কয়েকটা বলে, এর কয়েকটা উপভাগ যেগুলোকে বলে, যে মানে সাব থিওরি। এই যে অ্যানালিটিক্যাল বা কম্পোনেন্টের যে সাব থিওরি আছে সেটা কি, মেটা কম্পোনেন্ট, পারফরমেন্স কম্পোনেন্ট এবং নলেজ কম্পোনেন্ট। এটাকে আবার তিন ভাগে ভাগ আছে, মেটা কম্পোনেন্ট, পারফরমেন্স কম্পোনেন্ট এন্ড নলেজ কম্পোনেন্ট। আর এক্সপেরিমেন্টাল বা ক্রিয়েটিভের আবার আছে নোবেল টাস্ক বা অটোনমিক টাস্ক, এটা আবার দুটো আছে, নোবেল টাস্ক হয় বা অটোনমিক টাস্ক হয়। আর কনটেক্সচুয়াল বা প্র্যাকটিক্যাল বা বর্ণনামূলক প্রসঙ্গ, এটা হলো অ্যাডাপ্টেশন, সিলেকশন বা ম্যাপিং। আশা করি বোঝা গেল। এখানে তোমরা এটা দেখে নেবে যে টিয়ারকিক থিওরির মধ্যে যে ভাগগুলো আছে, অ্যানালিটিক্যাল বা উৎপাদনমূলক তত্ত্ব বা পরীক্ষামূলক তত্ত্ব বা বর্ণনামূলক তত্ত্বর আবার তিনটে উপভাগ আছে, যে ভাগ করা আছে তার উপভাগ রয়েছে। এটা হলো মেটা কম্পোনেন্ট, পারফরমেন্স কম্পোনেন্ট এবং নলেজ কম্পোনেন্ট। আর এক্সপেরিমেন্টাল মানে নোবেল টাস্ক বা অটোনমিক টাস্ক রয়েছে। আর কনটেক্সচুয়ালের মধ্যে অ্যাডাপ্টেশন, সিলেকশন অ্যান্ড ম্যাপিং। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নিই, এবার আমরা প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা করে পড়ব। এবার আমরা অ্যানালিটিক্যাল বা কম্পোজিশন মানে উৎপাদনমূলক তথ্য, যে স্টানবার্গের টিয়ারকিক থিওরি যে তিনটে ভাগ পড়লাম, তার মধ্যে অ্যানালিটিক্যালের যে সাব থিওরি আছে সেগুলো আমরা পড়বো এক এক করে। প্রথমটা আছে অ্যানালিটিক্যাল বা কম্পোজিশন বা উৎপাদনমূলক তথ্য। স্টানবার্গের তত্ত্বে ব্যক্তির বৌদ্ধিক প্রক্রিয়া তিনটি শ্রেণীতে দেখা যায়। তাহলে কী কী আছে, প্রথমটা হলো মেটা কম্পোনেন্ট। আমরা যে আগের স্লাইডে দেখলাম যে মেটা কম্পোনেন্ট, পারফরমেন্স কম্পোনেন্ট এবং নলেজ কম্পোনেন্ট, তার প্রথম পয়েন্ট হলো মেটা কম্পোনেন্ট বা অধি উপাদান। মেটা কম্পোনেন্ট বা অধি উপাদান, 1 নম্বর কি আছে, সমস্যা অস্তিত্ব সম্পর্কে সচেতন। এটি ব্যতীত বৌদ্ধিক প্রক্রিয়া জাগ্রত হয় না। মানে কোনো সমস্যা সম্পর্কে যদি সচেতন না হয়, তাহলে সচেতন যদি না হয় তাহলে কোনো বৌদ্ধিক কাজ সম্পন্ন হবে না। মানে কোনো সমস্যা সম্পর্কে সচেতন হওয়া বাধ্যতামূলক, মানে অবশ্যই দরকার। তারপরে পয়েন্ট কি আছে, সমস্যার স্বরূপ বোধ, সমস্যার প্রকৃতি এবং সমাধানের যোগ্য কিনা তা জাগ্রত করা।
তিন নম্বর হলো সমস্যা সমাধানের উৎপাদনগুলি সমন্বয় সাধন করে সমস্যার বাস্তব উপায় নির্বাচন করা আর মনোযোগকে যথোপযুক্ত সঞ্চালন করা। তাহলে আমরা কি পড়লাম? মেটা কম্পোনেন্টে কি পড়লাম? মেটা কম্পোনেন্ট বা উপাদানে কোনো সমস্যা সম্পর্কে সচেতন করা, তারপর সমস্যার স্বরূপ বা সমস্যা সমাধানের যোগ্য কিনা সে বিষয়ে জাগ্রত করা, আর সমস্যা সমাধানের মধ্যে সমন্বয় সাধন করে কোনো সমস্যা সমাধানে নির্বাচন করা, আর মনোযোগ সহকারে কোনো সমস্যা সঞ্চালন করা। তাহলে মেটা কম্পোনেন্ট বোঝা গেল কি কি? মেটা কম্পোনেন্ট বা উপাদানে কি কি কাজ করে। এরপরে পয়েন্ট দেখে নিই আমরা। এরপর কি আছে? পারফরমেন্স কম্পোনেন্ট। পারফরমেন্স কম্পোনেন্ট বা কার্য সম্পাদন ভিত্তিক উপাদান। এটা কি আছে দেখে নিই। উদ্দীপনের স্বরূপ অনুধাবন করে কী ধরনের কাজ সম্পন্ন করতে হবে তা বোঝা। দুই নম্বর হলো উদ্দীপনের বিভিন্ন অংশের মধ্যে বা দুটি উদ্দীপনের মধ্যে সম্পর্ককে বোঝা। তিন নম্বর হলো পূর্বের সঙ্গে বর্তমান ব্যবহার করা, মানে পূর্বের সঙ্গে বর্তমানে ব্যবহার করে, মানে উদ্দীপন বলতে রেসপন্সের স্বরূপ অনুধাবন করে কিভাবে কাজকে সম্পাদন করে সে বিষয়ে বোঝা হবে। উদ্দীপনের বিভিন্ন অংশে বা দুটি অংশের মধ্যে সম্পর্কে বোঝা, আর পূর্বের সঙ্গে বর্তমানে মানে মানে ব্যবহার করা, মানে পূর্বের কোনো বিষয়ের সঙ্গে বর্তমান বিষয়কে ব্যবহার করা। তাহলে আমরা কী কী জানতে পারলাম? পারফরমেন্স বা কার্য সম্পাদনের বিষয়গুলো কী কী, এগুলো জানা গেল। এরপর দেখে নিই নলেজ কম্পোনেন্ট বা নলেজ অ্যাকুইজিশন কম্পোনেন্ট বা জ্ঞানভিত্তিক উপাদান। এটা দেখে নিই। প্রথম আছে পূর্ব ধারণা বিশ্লেষণ করে সৃজনশীল উপায়ে নতুন তথ্য আয়তন করা। দুই নম্বর হলো নতুন ধারণা সংকেতীকরণ করা। তিন নম্বর হলো নতুন ধারণা সম্পর্কে সমন্বয় সাধন করা। এবং চার নম্বর হলো নতুন তথ্য ও পূর্ব সংক্ষিপ্ত সংরক্ষণের তথ্যের মধ্যে নির্দিষ্ট তুলনা করা। তাহলে কী কী করা যায়? পূর্ব ধারণাকে সংশ্লিষ্ট করে সৃজনশীল কোনো নতুন তথ্য আয়ত্ত করবে, নতুন ধারণাকে সংকেতের মাধ্যমে চিহ্নিত করা, নতুন ধারণার মধ্যে সমন্বয় সাধন করা, আর নতুন তথ্য এবং পূর্বে সংরক্ষিত তথ্যের মধ্যে নির্দিষ্ট তুলনা করা। তাহলে আমরা কী কী জানতে পারলাম? প্রথমটা কী আছে? অ্যানালিটিক্যাল বা উৎপাদনমূলক কম্পোনেন্টের মধ্যে তিনটে ভাগ আছে: মেটা কম্পোনেন্ট, পারফরমেন্স কম্পোনেন্ট এবং নলেজ কম্পোনেন্ট। আশা করি এগুলো জানতে পারলে। মেটা কম্পোনেন্টে কী কাজ করে, পারফরমেন্স কম্পোনেন্ট কী করছে, এবং নলেজ কম্পোনেন্ট মানে জ্ঞানমূলক ভিত্তিতে কী কাজ করা হয় সেগুলো জানা হলো। এরপরে পয়েন্ট দেখে নিই। এরপরে আছে দুই নম্বর হলো পরীক্ষামূলক তত্ত্ব বা এক্সপেরিমেন্টাল থিওরি। এমন একটি ক্ষমতা যা ব্যক্তিকে নতুন কোনো কাজে, নতুন সমস্যা বা নতুন পরিস্থিতি অভিযোজনে সাহায্য করে। অ্যাবিলিটি টু ডিলে উইথ নোবেলিটি। তাহলে আমরা কি জানতে পারি? এটা এমন একটা ক্ষমতা কোনো ব্যক্তিকে নতুন কোনো সমস্যা বা নতুন কোনো পরিস্থিতি অভিযোজনে সাহায্য করে। দুই নম্বর পয়েন্ট কি আছে? এর জন্য ব্যক্তির বুদ্ধিমাত্রাকে নতুন কাজে, নতুন পরিস্থিতিতে সম্মুখীন হওয়ার জন্য সুযোগ করে দেওয়া প্রয়োজন। অ্যাবিলিটি টু অটোনমিক ইনফরমেশন প্রসেস। তাহলে কী কী জানলাম? এখানে আমরা ছকের মধ্যে দেখেছিলাম, আমরা কি দেখেছিলাম এখানে একটু দেখে নাও। এটা হলো এক্সপেরিমেন্টাল বা ক্রিয়েশন বা পরীক্ষামূলক তত্ত্বে কী আছে? নোবেল টাস্ক বা অটোনমিক টাস্ক। মানে নোবেল টাস্ক মানে কোনো জিনিসকে মানে নোবেলিটি মানে কোনো জিনিস আবিষ্কার করা, এটাকে বলে নোবেল টাস্ক বা অটোনমিক টাস্ক। এখানে আমরা দেখে নিলাম। এখানে কি দেন, মানে অ্যাবিলিটি টু ডিটেলস দ্য নোবেলিটি মানে কোনো জিনিসকে আবিষ্কার করছে। এখানে বলা হচ্ছে যেমন কোনো একটি ক্ষমতা বা ব্যক্তিকে নতুন কাজে, নতুন সমস্যা বা নতুন পরিস্থিতি অভিযোজনে সাহায্য করে। মানে নোবিলিটি মানে কোনো জিনিস আবিষ্কার করে, মানে কোনো জিনিসকে প্রতিষ্ঠান করার ব্যাপারে সাহায্য করছে। আবার এর জন্য কোনো ব্যক্তি বুদ্ধির মাত্রা পরিমাপ তাকে নতুন কাজে বা নতুন পরিস্থিতির সম্মুখীনের জন্য সুযোগ করে দেওয়ার প্রয়োজন করা। এটা কি মানে অ্যাবিলিটি টু অটোনমিক ইনফরমেশন প্রসেস করা। তাহলে আমরা কি করি? এক্সপেরিমেন্টাল মানে কোনো জন্য নতুন জিনিস আবিষ্কার করাকে বোঝানো হচ্ছে। তারপরে পয়েন্ট কি দেখে নিই। তারপর আছে কনটেক্সচুয়াল বা প্র্যাকটিক্যাল বা বর্ণনা প্রাসঙ্গিক তত্ত্ব। বর্ণনা প্রাসঙ্গিক তত্ত্বে কী আছে? প্রকৃতি পরিবেশের সঙ্গে অভিযোজন করা। প্রকৃতি পরিবেশের যে অভিযোজন একে বলা হয় অ্যাডাপ্টেশন। উপযুক্ত পরিবেশ নির্বাচন করা একে বলা হয় সিলেকশন। আর নির্বাচন পরিবেশে উপযুক্ত রূপদান করা একে বলা হয় শেপিং। তাহলে আমরা কী কী জানতে পারলাম? কনটেক্সচুয়াল বা প্র্যাকটিক্যালি কী কী বিষয়? অ্যাডাপ্টেশন, সিলেকশন অ্যান্ড শেপিং, এই তিনটি বিষয় যুক্ত আছে। আর পরীক্ষার মধ্যে নোবেলিটির ব্যাপার জানা না, আরেকটা কী জানা আছে? একটা হলো অটোনমিক টাস্ক, নোবেলিটি টাস্ক অ্যান্ড অটোনমিক টাস্ক মানে নতুন কিছু, মানে পরীক্ষামূলক ব্যবস্থায় নতুন কিছু বিষয়কে আয়ত্ত করছে। আর প্রথমটা কি পড়েছিলাম? পড়েছে অ্যানালিটিক্যাল বা কম্পোনেন্ট মানে উৎপাদনমূলক তত্ত্ব রয়েছে মেটা কম্পোনেন্ট, পারফরমেন্স কম্পোনেন্ট এবং নলেজ কম্পোনেন্ট। তোমরা এই ছকটাকে ভালো করে মনে রাখবে, কারণ এক মিনিট।
এই যে স্টানবার্গের যে টিয়ারকি থিওরির মধ্যে যে অ্যানালিটিক্যাল কম্পোনেন্ট বা এক্সপেরিমেন্টাল বা ক্রিয়েশন বা কন্টেক্সচুয়াল বা প্র্যাকটিস, এইটা ভালো করে মনে রাখবে। এটার মধ্যে আমি পুরো আলাদা আলাদা করে পয়েন্টগুলো দিয়ে দিয়েছি। মেটা কম্পোনেন্ট, পারফরমেন্স কম্পোনেন্ট, নলেজ কম্পোনেন্ট বা নোবেল টাস্ক বা অটোনমিক টাস্ক বা কন্টেক্সচুয়ালের মধ্যে অ্যাডাপ্টেশন, সিলেকশন অ্যান্ড শেপিং, এই বিষয়গুলো মনে রাখবে। আর এখানে এগুলো প্রত্যেকটা জিনিসগুলো আলাদা আলাদা করে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারলে। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে এবং আমি তার উত্তর দেব। এরপর আমরা দেখে নিই স্টানবার্গের বুদ্ধির অভিক্ষা মানে ইন্টেলিজেন্ট টেস্ট। স্টানবার্গ যে ইন্টেলিজেন্ট টেস্টের কথা বলেছেন সেগুলো এবার দেখে নিন। স্টানবার্গের বুদ্ধি পরিমাপের জন্য স্টানবার্গের টেস্ট অফ মেন্টাল অ্যাবিলিটি, স্টানবার্গ টিয়ারকি অ্যাবিলিটি টেস্ট আর স্টানবার্গ মাল্টি ডিমেনশনাল অ্যাবিলিটি টেস্ট। তাহলে স্টানবার্গ 3 ধরনের টেস্টের কথা বলছে। একটা হলো স্টানবার্গ টেস্ট অফ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, স্টানবার্গের টিয়ারিক অ্যাবিলিটি টেস্ট আর স্টানবার্গের মাল্টি ডিমেনশনাল অ্যাবিলিটি টেস্ট। আশা করি বোঝা গেল। এবার আমরা স্টানবার্গের যে টিয়ারকি থিওরি আমরা পড়লাম, এই থিওরির যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন দেখো একটু এখানে। 1 নম্বর হলো সাকসেসফুলি ইন্টেলিজেন্ট ইনভলভ 3 ডিফারেন্স ফ্যাক্টর: অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্ট, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্ট। দিস থিওরি অফ ইন্টেলিজেন্ট বিলো টু, মানে স্টানবার্গ, আমি তো বলেই দিলাম যে এখানে যে ইন্টেলিজেন্টের যে 3টে থিওরি কথা হয়েছে, অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্ট, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্ট, এটি কে দিয়েছেন? এখানে দেখো অপশান দেওয়া আছে কার্ল রোগার্স, ডেলেন গোলম্যান, হারবার্ট গার্ডেনার অ্যান্ড রবার্ট স্টানবার্গ। তাহলে আশা করি তোমরা সবাই জানো এটার অ্যান্সার হবে স্টানবার্গ, রবার্ট স্টানবার্গ। রবার্ট স্টানবার্গই অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্ট, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্ট দিয়েছেন। তাহলে এটার অ্যান্সার হলো 4। এরপরে কোশ্চেনটা দেখে নিই। দুই নম্বর কোশ্চেন, ইন স্টানবার্গ টিয়ারকি থিওরি অফ ইন্টেলিজেন্স দ্য এক্সপেরিমেন্টাল সাব থিওরি রেফার্স টু, মানে স্টানবার্গের যে এক্সপেরিমেন্টালের যে সাব থিওরিটা কোনটা রিফার্স করে, এখানে এই অপশানগুলোর মধ্যে কোনটা স্টানবার্গের এক্সপেরিমেন্টাল থিওরি রেফার্স করছে সেটা বলতে বলেছে। একটা হলো ইন্টারনাল মেকানিজম দ্যাট আন্ডারলাইন দ্য ইন্টেলিজেন্ট বিহেভিয়ার, মানে বিহেভিয়ারকে রেফার কোনোদিন করে না। এক্সপেরিমেন্ট মানে কি? কোনো জিনিস পরীক্ষা নিরীক্ষা করা। পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা কি বলি? নোবিলিটি বা অটোনমিক বিষয়গুলো থাকবে, তার মধ্যে এটার মধ্যে থাকছে না। কগনিটিভ সেলফ মোটিভেশন আর অর্গানাইজিং স্কিল, এটাও না। কগনিটিভ মানে কোনো জ্ঞানমূলক বিকাশ করছে বা মোটিভেশন করছে, সেটা হচ্ছে না। মেটা কম্পোনেন্টস, পারফরমেন্স কম্পোনেন্টস অ্যান্ড নলেজ অ্যাকুইজিশন কম্পোনেন্ট, নলেজ এগুলো আমরা কোথায় পড়লাম? এটা পড়লাম আমরা অ্যানালিটিক্যাল বিষয়ে। এটা হচ্ছে না। তাহলে হাউ এক্সপেরিমেন্ট ইন্টারাক্ট উইথ ইন্টেলিজেন্স দ্য টার্ম অফ ইন্ডিভিজুয়াল ইন্টারনাল ওয়ার্ল্ড অ্যান্ড এক্সটার্নাল, মানে কোনো জিনিস এক্সপেরিমেন্ট করছে, তাহলে এটাই হচ্ছে, মানে কোনো জিনিস পরীক্ষা নিরীক্ষার বিষয়, তাহলে এটাই হচ্ছে হাউ এক্সপেরিমেন্ট, মানে কোনো জিনিস পরীক্ষা নিরীক্ষা, তাহলে এটার অ্যান্সার হবে ডি। আশা করি বোঝা গেল। তাহলে এটার অ্যান্সার হলো ডি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা দেখো না, 3 নম্বর কোশ্চেন কি আছে? অ্যাকর্ডিং টু স্টানবার্গ হুইচ অফ দ্য ফলোয়িং দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল ইন লার্নিং ইন্টেলিজেন্ট বিহেভিয়ার, মানে লার্নিংয়ের উদ্দেশ্য কী বলা আছে? লার্নিংয়ের উদ্দেশ্যটা জানতে চাইছে। মোস্ট ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ লার্নিংয়ের উদ্দেশ্যটা জানতে পেরেছে। প্রথম অপশান কি আছে? প্রেজেন্টেশন দ্য স্ট্রাকচার অফ থ্রু অ্যান্ড আইডিয়া, মানে স্ট্রাকচার অ্যান্ড আইডিয়াকে প্রেজেন্টেশন করা, মানে লার্নিংয়ের উদ্দেশ্য কোনো দিন প্রেজেন্টেশন স্ট্রাকচার আইডিয়াকে করে না। প্রবলেম ইলিসিটিভ আইডিয়া, মানে প্রবলেম সলভের এই সমস্ত বিষয় গুরুত্ব দেয় না। 3 নম্বর পয়েন্ট কি আছে? ইনফরমেশন, নোবেল টাস্ক অ্যান্ড সিচুয়েশন দে আর লার্নিং ইন দেম, মানে কি কোনো নোবেল টাস্ক অ্যান্ড অটোনমিক টাস্ক, মানে লার্নিংয়ের গুরুত্বই হলো নোবেল টাস্ক বা ইনফরমেশন টাস্ক বলছে। আর 4 নম্বর হলো অ্যানালিটিক্যাল ইস্যু ইনভলভ ইনটু দ্য সিচুয়েশন, তাহলে এটাও না। তাহলে এটার আনসার হবে সি। এর নোবেল টাস্ক, বা আমরা আগেই পড়েছিলাম লার্নিংয়ের উদ্দেশ্যের মধ্যে কি, আমরা কোনো জিনিস আবিষ্কার করা বা কোনো জিনিস, মানে লার্নিংয়ের উদ্দেশ্য বলেছে, এখানে গোল বলতে চেয়েছে। এখানে কি নোবেল টাস্ক বা অটোনমিক টাস্ক এটারই বিষয়। তাহলে ইনফরমেশন দ্য নোবেল টাস্ক অ্যান্ড সিচুয়েশন দ্য লার্নিং টু আইডিয়া উইথ দেম, তাহলে এটার আনসার হবে সি। আশা করি বোঝা গেল। এরপরে কোশ্চেনটা দেখে নিই। এরপরে দেখো একটা খুব সোজা কোশ্চেন আছে।
ইনফরমেশন প্রসেসিং হ্যাভ ড্যাশ স্টেপ, মানে ইনফরমেশন প্রসেসিংয়ে কয়টা স্টেপ আছে। আমরা কি পড়লাম ইনফরমেশন প্রসেসিংয়ে? একটু চলে যায় আবার স্লাইডটার দিকে, ওখানে কী কী পড়লাম স্টেপগুলো একটু দেখে নিই। দেখুন আমরা কি পড়লাম, এনকোডিং, ইনফারেন্স, ম্যাপিং, অ্যাপ্লিকেশন, জাস্টিফিকেশন অ্যান্ড রেসপন্স। তাহলে কটা স্টেজ? 1 2 3 4 5 6। তাহলে কটা স্টেজ হবে? এটার অ্যান্সার হবে 6। তাহলে চলে যায় আবার কোশ্চেনের দিকে। তাহলে এটার অ্যান্সার এখানে কি বলেছে, ইনফরমেশন প্রসেসিংয়ে কটা স্টেজ? এখানে স্টেজ হলো 6। 5 নম্বর কোশ্চেন হলো ড্যাশ স্টেপ টু সলভ এ প্রবলেম, মানে কোনো প্রবলেম সলভ কার দ্বারা করা হয়? অপশান কি আছে? এক্সপেরিমেন্ট, 2 নম্বর হলো কম্পোনেন্ট, আর 3 নম্বর হলো কন্টেক্সচুয়াল, আর 4 নম্বর হলো নান অফ আবাজ। তাহলে আমরা কি বললাম, কোনো প্রবলেম সলভিং কি এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা করে, কন্টেক্সচুয়ালও না, আর কম্পোনেন্ট মানে মেটা কম্পোনেন্ট, পারফরমেন্স, নলেজ কম্পোনেন্ট, এই 3টে কম্পোনেন্টের মাধ্যমে কোনো প্রবলেম সলিউশন করে। তাহলে এটার অ্যান্সার হবে বি। এটার অ্যান্সার হবে বি। আশা করি বোঝা গেল। আজকে স্টার্নবার্গের টিয়ারকি থিওরি কমপ্লিট হলো। তাহলে আমরা স্টার্নবার্গের টিয়ারকি থিওরিতে কী কী পড়লাম? স্টার্নবার্গের টিয়ারকি থিওরি যে 3টে ভাগে ভাগ করেছে, সেই ভাগগুলো পড়লাম। ভাগের মধ্যে কী পড়লাম? ভাগের মধ্যে পড়লাম ক্রিয়েটিভ বা এক্সপেরিমেন্টাল, কন্টেক্সচুয়াল বা প্র্যাকটিক্যাল বা অ্যানালিটিক্যাল বা কম্পোনেন্ট। এই যে 3টে ভাগ পড়লাম, 3টে ভাগের মধ্যে কতগুলি সাব ভাগ রয়েছে, মানে মেটা কম্পোনেন্ট, পারফরমেন্স, নলেজ কম্পোনেন্ট, আর এক্সপেরিমেন্টাল মধ্যে নোবেল টাস্ক বা অটোনমিক টাস্ক, আর কন্টেক্সচুয়াল বা প্র্যাকটিসের মধ্যে অ্যাডাপ্টেশন, সিলেকশন অ্যান্ড শেপিং। তোমরা এটা ভালো করে মনে করবে, কারণ এখান থেকেই পরীক্ষা যদি কোনো কোশ্চেন দেয় তবে এখান থেকেই বেশি দেবে, কারণ অনেক সময় ভাগগুলোই দিয়ে দেয়। এখানে ভাগগুলো অনেক কটা, মানে অ্যানালিটিক্যাল বলা যায়, আবার কম্পোনেন্টাল বলা হয়। এই যে দুটো করে ভাগ দেওয়া আছে, এগুলো তোমরা মনে রাখবে। এছাড়া এগুলো পড়লাম, সেই প্রত্যেকটা ভাগে কোনটায় কী বলেছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এছাড়া যে কোশ্চেনগুলো করলাম, আর তোমাদের কেমন লাগলো আমাকে বলবে। আর তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।